রামাদান স্পেশাল। অদ্ভুতুড়ে 11। গল্পের নাম হিংসা শিখা। রাহাত ছেলেটা খুবই নম্র, ভদ্র এবং ভালো মন মানসিকতার একটা মানুষ ছিল। ছোটবেলা থেকে আমি এবং আমার বাকি 3 বন্ধুবান্ধবী একসাথে মেলামেশা করে আসছি। আমাদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে একই স্কুল, একই কলেজ এবং একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা কলেজে পর্যন্ত 4 জন ছিলাম। কলেজে এসে আমাদের পরিচয় হয় রাহাতের সাথে। পরিচয়ে এক পর্যায়ে রাহাত আমাদের বাকি 4 জনের সাথে এতটাই ভালো বন্ধুত্ব স্থাপন করে ফেলে যে সে আমাদের মধ্যে লুকিয়ে থাকা 5ম সদস্য, যে এতদিন আড়ালে ছিল। 5 জনের মধ্যে আমরা 3 জন ছিলাম ছেলে এবং বাকি 2 জন ছিল মেয়ে। রাহাত সবসময় আমাদের বিভিন্ন কাজ থেকে শুরু করে বিপদে সাহায্য করত। সে তখনকার হিসেবে ততটা আধুনিক ছিল না, যার ফলে আমাদের 5 জনের মধ্যে তাকে সবসময় একটু আলাদা মনে হতো। সে তার নজর সবসময় অন্য মেয়েদের দিক থেকে দূরে রাখত, কিন্তু একজন ছাড়া। আমাদের 5 জনের মধ্যে একজন মেয়ে ছিল যার নাম মেহুমি। রাহাত তাকে পছন্দ করত, আর মেহুমিও যেন তাকে কিছুটা পছন্দ করত। এভাবেই সময় কাটতে থাকে। আমরা আমাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে গুরুত্ব দিলেও রাহাত তার পড়াশোনা এবং ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিত। একদিন রাহাত আমাদের 5 জনের সামনেই মেহুমিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেহুমি রাজি না হয়ে তাকে একটু অপমানসূচক কথা বলে ফেলে। তারপর রাহাতকে আমরা আর কখনোই দেখিনি। মেহুমি আমার নিজের আপন কাজিন। হঠাৎ একদিন আমি খবর পাই তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল, নানা রোগে আক্রান্ত হতে শুরু করলো। কত ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো ফল হলো না। উল্টো তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছিল। সে উল্টোপাল্টা স্বপ্ন দেখত, স্বপ্নে কেউ তাকে নিতে আসছে। দ্রুত এই খবর আমাদের বাকি 2 বন্ধু বান্ধবীর কাছে পৌঁছে যায়। আমার বন্ধু মাকসুম একজন কবিরাজের সন্ধান দেয়। আমরা সবাই মিলে মেহমিকে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ একটা ভয়ানক তথ্য জানায়। মেহমির ওপর কালো জাদু করা হয়েছে। কিন্তু কে করেছে এই কাজ? কবিরাজ জানায় এমন একজন এই জাদু করেছে যার তার প্রতি প্রচণ্ড অভিমান রয়েছে। তবে এর বেশি কিছু কবিরাজ বলতে পারবে না, কারণ এই ধরনের কালো জাদু শুধুমাত্র জাদু সম্পাদকই ভাঙতে পারে। সাথে সাথে আমাদের সন্দেহ পড়ে রাহাতের ওপর। মেহুমিও এসব কথা শুনে খুব ভেঙে পড়ে। আমরা তৎক্ষণাৎ রাহাতকে খুঁজতে শুরু করি। যে যার পক্ষ থেকে যেভাবে পারে সেভাবেই চেষ্টা চালিয়ে যায়। এদিকে মাকসুমও বিভিন্ন কবিরাজের কাছে মেহুমিকে নিয়ে যেতে থাকে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। মেহুমির অবস্থা আরও খারাপ হয়ে যায়। আগে সে ভীষণ সুন্দরী ছিল, কিন্তু এখন তাকে আর চেনা যায় না। একদিন আমি রাহাতের খবর পাই। কাউকে কিছু না জানিয়ে আমি তার ঠিকানায় পৌঁছে যাই। রাহাত বিয়ে করেছে, তার একটি কন্যা সন্তানও রয়েছে। আমাকে দেখে সে খুব খুশি হয়। আমি শান্তভাবে তাকে সব কিছু বলি। রাহাত বলে, আমার পরিকল্পনা ছিল ক্যারিয়ার সেট করে মেহুমিকে বিয়ে করে এই শহর ত্যাগ করব। তবে সেদিন সে যদি রাজি হতো, আমি তাকে বিয়ে করে এখানে চলে আসতাম। কিন্তু তার উল্টো হয়েছে। এখানে এসে আমার স্ত্রীর সাথে দেখা হয়, তারপর বাকিটা ইতিহাস। কিন্তু আমি মেহুমির উপরে কালো জাদু কেন করব? আমি তো সেদিন একটুও অভিমান করিনি। তার কথা শুনে আমি বুঝতে পারি সে সত্যি বলছে। রাহাত আমাকে সঙ্গে করে তার ছোটবেলার এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর কিছু সময় নিয়ে আমাদের আসল সত্য জানান, যা শুনে আমার মাথা প্রায় 1 ঘন্টা স্তব্ধ হয়েছিল। হঠাৎ আমার মোবাইলে
একটি কল আসে। আমি এবং রাহাত দ্রুত হাসপাতালের দিকে রওনা হই। হাসপাতালে পৌঁছে দেখি মেহমি রাহাতের দিকে এক মায়ার নজরে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাকসুমের বাড়িতে চলে যাই। সেখানে পৌঁছে দেখি হঠাৎ মেহমির মৃত্যু সংবাদ পেয়ে সেও হার্ট অ্যাটাক করে মারা গেছে। মূলত মাকসুম ছোটবেলা থেকেই মেহমিকে পছন্দ করত, কিন্তু মেহমি তাকে পছন্দ করত না। সেদিন রাহাতকে অপমানসূচক কথা বলার পর মেহমি অনেক অনুতাপে ভুগছিল। শেষমেশ ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে অনেক খোঁজাখুঁজি করেও যখন আমরা রাহাতকে পেলাম না, মেহমি তখন রাহাতের এই কষ্ট পেয়ে গায়েব হয়ে যাওয়াটা নিজেকে দোষ দিতে শুরু করলো। সে ভেঙে পড়ে পুরোপুরি, ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে নিজের করা কাজের জন্য। আর ঠিক তখনই আবার এসব ব্যাপার নিয়ে মাকসুমের মধ্যে তীব্র রাগ আর হিংসা জন্ম নেয়। সে থেকেই তার সেই সুপ্ত প্রতিশোধ স্বরূপ কালো জাদুর আশ্রয় নেয়। মাকসুম মেহমিকে সুস্থ করার কথা বলে তখন বিভিন্ন ভুয়া কবিরাজের কাছে নিয়ে যাওয়ার ফলে মেহমির আরও ক্ষতি হলো। আর শেষ সময়ে এসে যখন হুজুর আমাদের সব জানিয়েছিলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাসে আমরা এর কিছুই বুঝতে পারলাম না।